আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আগামী দিনগুলো বিএনপির জন্য খুব সুখকর হচ্ছে না বলে মনে হচ্ছে। একটু বিশ্লেষণ করি। এখানে একটি বড় ফ্যাক্টর হচ্ছে হাঁ ভোট। 75% হাঁ ভোট পড়ে গেছে, যেটা হাঁ ভোট সমর্থন করেছে জামাত, এনসিপি। বিএনপি প্রথমে অস্বীকার করেছিল, কিন্তু পরে দিয়ে তারেক জিয়া হাঁ ভোটের পক্ষে বলেছে পরে দিয়ে। তাহলে বিএনপির একটা কমিটমেন্ট আছে এখানে হাঁ ভোটের পক্ষে। তারেক জিয়া যেহেতু হাঁ ভোট মেনে নিয়েছে, বিএনপির একটা কমিটমেন্ট আছে হাঁ ভোটের ব্যাপারে। একটা হচ্ছে এই হাঁ ভোট, আরেকটা হচ্ছে ফরেন, বিদেশ, আরেকটা হচ্ছে ইন্ডিয়া। জামাত এনসিপি সমর্থন করেছিল প্রথম থেকে হাঁ ভোটকে। 75% ভোট পড়েছে হাঁ ভোটে, 25% পড়েছে না ভোটে। বিএনপি প্রথম দিকে মানতে বা না মানলেও পরে দিয়ে চাপে পড়ে বিএনপি এবং তারেক জিয়া হাঁ ভোটের পক্ষে বলেছে। তাইলে একটা কমিটমেন্ট হয়ে গেছে ভোটের আগে বিএনপিরও হাঁ ভোটের পক্ষে। জামাতের প্রথম টার্গেট ছিল হাঁ ভোট এবং দ্বিতীয় টার্গেট ছিল নিজেদের এমপি সংখ্যাগুলো বাড়ানো। দোনোটাতে জামাত এবং এনসিপির দোনোটার প্রথম টার্গেট ছিল হাঁ ভোট জিতে যাওয়া, এবং দ্বিতীয় টার্গেট ছিল নিজেদের এই 11 দলীয় জোটের যেই সংসদ আসনগুলো বাড়িয়ে নেওয়া। দোনোটাতে কামিয়াব হয়েছে। প্রায় 70-এর কাছাকাছি চলে গেছে জামাত মোর্চার সংসদ সদস্যের পদ, যেখানে বিএনপি পেয়েছে 213টি। তাহলে জামাত একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রকাশিত হচ্ছে। এখানে আন্দোলনরত ছাত্র নেতারাও আছে বেশ কয়েকজন। হ্যাঁ জিতাতে চেয়েছিল জামাত এবং এনসিপি, তারা কামিয়াব হয়েছে। অর্থাৎ ভবিষ্যতের জন্য খুবই দরকার ছিল এই হাঁ ভোটটা জেতা। সামনে বিএনপির বিপদ, গণ আন্দোলনে জামাত এনসিপি তাদের উচ্চ এবং নিম্ন কক্ষের ভেজালে বিএনপি ভবিষ্যতে একটা চাপের মধ্যে পড়তে যাচ্ছে। সারা দেশে মোট ভোট যদি গণনা করা হয়, তাহলে অলমোস্ট হ্যাঁ না এবং এমপির ভোটের মধ্যে একটা টাই হয়ে যাবে। টাই হয়ে গেছে অলরেডি কাছাকাছি। যে জামাত এনসিপি মোট ভোট যা পেয়েছে, বিএনপি যা পেয়েছে এবং অলমোস্ট সেম এবং সমানে সমান হচ্ছে অনেকটা। 75% হাঁ ভোট পেয়েছে। হাঁ ভোট পেয়েছে 75%, যা বিএনপি অস্বীকার করতে পারবে না। এটা ডিফিকাল্ট হয়ে যাবে বিএনপির পক্ষে। এবং জামাত এনসিপি মোট ভোট এবং বিএনপির হাঁ ভোট এবং জামাত এনসিপির মোট ভোট, বিএনপি এবং না ভোট মিলালে এনসিপি জামাত এবং বিএনপির মধ্যে অনেকটা সমানে সমান হয়ে যাবে। কোনো ক্ষেত্রে আবার বেড়েও যেতে পারে। বিএনপির ইতিহাসে যে বাংলাদেশের ইতিহাসে যে বিএনপি সরকার আগামীতে হতে যাচ্ছে, তা অত্যন্ত একটি সংকটজনক চাপযুক্ত সরকার হবে সংসদের মধ্যে। এই সরকারটা হবে অত্যন্ত চাপযুক্ত একটি সরকার। উচ্চকক্ষে সমানে সমান, বিশেষ করে আইন পাস করতে হলে বিএনপিকে পুরোপুরি নির্ভর করতে হবে জামাত এনসিপির উপর। কোনো আইন পাস করাতে হলে বিএনপিকে নির্ভর করতে হবে জামাত এনসিপির উপর। আবার বলছি আমি, কোনো একটা আইন পাস করাতে হলে বিএনপিকে পুরোপুরি নির্ভর করতে হবে জামাত এবং এনসিপির উপর। উচ্চকক্ষের অনেক ক্ষমতা দেওয়া আছে, উচ্চকক্ষকে অনেক ক্ষমতা দেওয়া আছে। প্রেসিডেন্ট বাছাই করা, প্রেসিডেন্ট নির্বাচিত করা, পররাষ্ট্র বিষয়, আইন বিষয় ইত্যাদি আইনের ক্ষেত্রেও দেখা যাবে বিএনপি
এনসিপি এবং জামাত এই তিন দল একসাথ না হলে আইন হবে না। আবার বলছি, যদি পররাষ্ট্র প্রেসিডেন্টের ক্ষেত্রে, প্রেসিডেন্ট বাছাই পররাষ্ট্র ক্ষেত্রে আইনের ক্ষেত্রে যদি বিএনপি, জামাত এবং এনসিপি একমত না হয়, তাহলে কোনো আইন পাস হবে না। দেশ পরিচালনা নিম্নকক্ষ দিয়ে চলবে। দেশটা পরিচালনা করতে নিম্নকক্ষ, অর্থাৎ নিম্নকক্ষ মানে সংসদের যে ভোটটা, সংসদের যে সংসদ সদস্যরা আছে তারা নিম্নকক্ষের দিয়ে হবে দেশ পরিচালনার ক্ষেত্রে। আবার বলছি, এই তিন দল যদি জামাত, বিএনপি এবং এনসিপি যদি একমত না হয়, তাহলে কোনো আইনই হবে না। দেশ পরিচালনার ক্ষেত্রে নিম্নকক্ষ দিয়ে চলবে। বড় সিদ্ধান্তর ক্ষেত্রে উচ্চকক্ষে যেতে হবে বিএনপিকে, এবং জামাত এবং এনসিপিকে রাজি করাতে হবে। যদি তারা রাজি হয়, তাহলে আইনটা পাস হবে না। আদর্শের ভিন্নতার ক্ষেত্রে বিএনপি, এনসিপি এবং জামাতের ক্ষেত্রে একটি বড় ভেজাল লেগে যাবে। আদর্শ তাদের, এনসিপি জামাতের আদর্শ কাছাকাছি আসে বিধে তারা একসাথে জোট করেছে। বিএনপির সাথে আদর্শের ক্ষেত্রে মিল কম, তাই বড় একটা ভেজাল হয়ে যেতে পারে আদর্শের ক্ষেত্রে বিএনপির সাথে। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আন্দোলনের যে আন্দোলনটা হয়েছে তা বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি অনেক টাফ হবে বিএনপির ক্ষেত্রে তা বাস্তবায়ন করতে গেলে। কারণ এটা বাস্তবায়ন করতে গেলে অনেক কিছুর বিচার হবে, যেমন বিডিআর হত্যাকাণ্ড চলমান বিচারটা হতে হবে, তারপর বিচারটা হতে হবে হেফাজতের। এরপরে গত জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলো শেখ হাসিনা করেছিল, এই সবগুলো হত্যাকাণ্ড শেখ হাসিনার নির্দেশও হয়েছে, এগুলো বাস্তবায়ন করতে হবে। প্রচণ্ড একটা চাপের মধ্যে থাকবে। এই ক্ষেত্রে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় ধরনের একটা প্রেশার চলে আসবে বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপর। বিএনপিতে সেকুলার অনেক ধরনের, বিএনপি একটা ককটেল পার্টি। বিএনপির মধ্যে সেকুলার, মৌলবাদী, ভারতপ্রেমী, পশ্চিমা প্রেমী, চায়না প্রেমী আছে এবং আরও অনেক প্রেমী আছে। এইসব কিছুর একটা ককটেল হচ্ছে বিএনপি নামক দলটি। গণভোট বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপির ভিতরেও বড় সংকট দেখা দিবে। তারেক রহমান কিন্তু পরে ভোটের পক্ষে মত দিয়েছিল, চাইলে কমিটমেন্ট হয়ে গেছে তারেক রহমান দেশবাসীর কাছে, এবং ভোট জিতেছে। বিএনপি এর বিপক্ষে চলে গেছে। যদি ভোট বাস্তবায়নের বিপক্ষে বিএনপি চলে যায়, তাহলে দেশে একটি চরম অরাজকতা দেখা দিবে। জামাত, এনসিপি তখন সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে গণভোট বাস্তবায়নের পক্ষে, এবং বড়সড় আন্দোলন মোকাবিলা করতে হবে বিএনপির পক্ষে। সেটা মনে হচ্ছে না সেটা সম্ভব হবে। দ্বিতীয় চ্যালেঞ্জটা হবে পররাষ্ট্র নীতিতে। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বিএনপিকে জামাত এবং এনসিপিকে মানিয়েই চলতে হবে। বাইডেনের আমলে ইন্দো প্যাসিফিক যে প্ল্যান আছে, ট্রাম্প এবং বাইডেন কিন্তু একই রকম। বাইডেনের আমলে ইন্দো প্যাসিফিকের যে প্ল্যান ছিল, ট্রাম্প কিন্তু সেগুলোই একই রকম ট্রাম্পের মতামত। বাংলাদেশ ছাড়া ইন্দো প্যাসিফিক বাস্তবায়ন অসম্ভব, একেবারে সম্ভব না আমেরিকার পক্ষে। ইউনুসের সাথে আমেরিকার যে চুক্তি হয়েছে তা অমান্য করা বিএনপির জন্য খুব টাফ হবে। এটা করতে গেলে বিএনপি আমেরিকার রোষানলে পড়ে যাবে, সমর্থন হারাবে এবং এক পর্যায়ে হাসিনার মতো ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা দেখা দিবে পুরা মাত্রায়। বিএনপির অর্থনীতি পুরোপুরি আমেরিকা, বিএনপি যে সরকার চালাবে, এবং আমি বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশের অর্থনীতি পুরোপুরি আমেরিকা, ইউরোপের উপর নির্ভরশীল। বিশেষ করে গার্মেন্টস সেক্টরে 35-40% আমেরিকা নিজে ইম্পোর্ট করে বাংলাদেশ থেকে, এবং বাকিগুলা ইউরোপ, অস্ট্রেলিয়া, অন্যান্য দেশে যায়। আমেরিকার কথা মতো ওই দেশগুলো সবই চলবে। যদি কথা না শুনে আমেরিকাকে ব্যবসা না দেয়, তখন আমেরিকা
বিএনপিকে ক্ষমতায় টিকে থাকতে দিবে না, দেশকে অস্থিতিশীল করে দিবে, যেভাবে হাসিনার সময় হয়েছে, হাসিনা পতনের সময় হয়েছে। হাসিনা পতনের সময় শুধু আমেরিকায় অস্থিতিশীল করে নেয়, বাংলাদেশের ভিতরেও হাসিনার উল্টাপাল্টা কথাবার্তা, হাসিনার দুর্নীতি, হাসিনার একরোগা মনোভাব, স্বৈরাচারী মনোভাব, সবগুলো বাংলাদেশের মানুষ হাসিনার বিপক্ষে চলে গিয়েছিল তখন। বিএনপির উপর বিএনপি যে ভারতের বাংলাদেশ যে ভারতের উপর নির্ভরশীল এবং নির্ভরশীলতা, সেটা ভারত কমতে দিবে না। ভারত চাইবে বাংলাদেশ যেন ভারতের উপর নির্ভরশীল থাকে। ফলে আমেরিকার সাথে ভারতের এই ক্ষেত্রে একটি সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে। এটা ব্যালেন্স করতে হবে বিএনপিকে। জানি না বিএনপি এইটা ব্যালেন্স করতে আদৌ পারবে কি না, সেটা জানি না। এস আলম 7টি ব্যাংকে প্রায় দেউলিয়া করে দিয়েছে, একেবারে শেষ করে দিয়েছে, খুলখুলে করে দিয়েছে। বিএনপি কি পারবে এই সমস্ত প্রেশার ফেস করতে? বিএনপি তো নিজের দলের হাইকমান্ডের তো নিজের দলের উপরে নিয়ন্ত্রণ নেই। আমরা হাসিনা পতনের পর থেকে এই পর্যন্ত আমরা দেখেছি বিএনপির চাঁদাবাজি, এবং দলের মধ্যে বিএনপির হাইকমান্ডের কোনো নিয়ন্ত্রণও নেই। বিএনপির কাজ হচ্ছে, হাইকমান্ডের কাজ হচ্ছে এদেরকে বহিষ্কার করে নতুন আবার কাউকে দেয় না। পুরাতন যারা আছে তারাই ওই একই পদে বসে আবার সমানভাবে চালিয়ে যায়। এগুলো আমার কথা না, এগুলো ইতিহাসের কথা, বিএনপির ইতিহাসের কথা, এই 16 মাসের ইতিহাসের কথা। বাংলাদেশের বিএনপির তৃণমূলের উপর বিএনপির নিয়ন্ত্রণ নাই, যা অন্যান্য বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে দেখা যায় না। অন্যান্য রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ তৃণমূলের উপর থাকে, বিএনপির কিন্তু তৃণমূলের উপর থাকে না। আমরা সেই জন্য দেখেছি এত বহিষ্কারের পরও বিগত 16 মাস সমানে চাঁদাবাজি করেছে। তারেক রহমান কি দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে? জানি না, সেটা ওনার কর্মদক্ষতার উপর, বিএনপির সাংগঠনিক কাঠামোর উপর নির্ভর করবে, বিএনপি ক্ষমতার উপর নির্ভর করবে। তারেক রহমানকে ঝানু মন্ত্রী পরিষদে ঝানু মন্ত্রীদের অন্তর্ভুক্ত করতে হবে, যারা নির্লোভ এবং দুর্নীতিমুক্ত, যাদের পয়সার প্রতি নাই, দুর্নীতিমুক্ত দেশ সেবা করবে। ঝানু এবং কর্মশীল কর্মক্ষম লোক নিয়োগ করতে হবে, নাইলে অসুবিধায় পড়ে যাবে। আপনারা দেখেন, আমি যেটা দেখতে পাচ্ছি আগামী 2 হইতে 3 মাসের ভিতর জামাত এনসিপি বড় ধরনের প্রেশারে ফেলে দেবে বিএনপিকে, এবং বিএনপি সেই প্রেশার কাটিয়ে উঠতে পারবে কি না আমার কাছে একটু সন্দেহ লাগছে। তাই আমি যেটা বলছি, দ্য ইনকামিং ডেজ আর নট গুড ফর বিএনপির জন্য আগামী দিনগুলো, বাংলাদেশের যে আগামী দিনগুলো আছে বিএনপি সরকারের জন্য, সেটা খুব বেশি ভালো আসছে বলে আমি মনে করি না। সেটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আর আওয়ামী লীগ যেভাবে প্রেশারগুলো নিতে পারে, বিএনপি সেভাবে প্রেশার, বিএনপি কোনো একটা সরকারি দলকে রাস্তায় আন্দোলন করে ফেলে দেওয়ার অভিজ্ঞতা বিএনপির নেই, যেটা আওয়ামী লীগের ছিল আগে। বিএনপি সেটা একা কখনো পারবে না। আর এখন মহাশক্তিশালী সমস্যায় পড়ে গেছে বিএনপি, সেটা হচ্ছে বিএনপির বিপক্ষে জামাতের মতো একটি সুশৃঙ্খল সাংগঠনিক দল আছে, এনসিপির মতো একটা ছাত্রদের প্রতিনিধিত্বকারী একটা দল আছে। এই দলের পিছনে কিন্তু ছাত্ররা কিন্তু থাকবে সবসময়। এটা বিএনপির জন্য বড় হেডেক। এই ছাত্ররাই আন্দোলন করে স্বৈরাচার শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছিল, তক্তাপলট গিয়েছিল ভারতের। একই রকম বাংলাদেশের থেকে একই রকম হয়েছে, নেপালেও হয়েছে গণ আন্দোলন, এবং শ্রীলঙ্কাতে হয়েছে, সিরিয়াতেও হয়েছে। তো যেটা মনে হচ্ছে, বিএনপি যদি খুব কৌশল করে না চলে, যদি এনসিপি এবং জামাতের সাথে যদি মিলমিশ করে না চলে, তাইলে কিন্তু বড় সংকটে পড়ে যাবে, দেশবাসী বিএনপির বিপক্ষে চলে যাবে। একটা জিনিস, ভোট দিয়েছে বিএনপিকে, কিন্তু এখানে আরেকটা উচ্চকক্ষে যে ইয়েটা আছে, হাঁ ভোটটা, সেটা 75% পেয়েছে
প্রথমে জামাত এবং এনসিপি এরা প্রথমে সমর্থন করেছে, বিএনপি না বলেছে। অনেক পরে চাপে পরে তারেক রহমান এটা মেনে নিয়েছে। এখন তারেক রহমানের কমিটমেন্ট আছে এটার উপর, তারেক রহমান অ্যাভয়েড করতে পারবে না। এখন কথা হলো ভারতের চাপ, তারেক রহমান বরদাস্ত করতে পারবে? অনেক চাপ এখানে, অনেক চাপ এখানে। তো বিএনপি ভালোভাবে দেশ চালক, আমরা সেটা কামনা করি। দেশের মধ্যে একটা ইলেকশন ভোটাভুটির মধ্যে কোনো কারচুপি হয়েছে বলে কেউ অভিযোগ করছে না, কিন্তু গণনার মধ্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা কম বেশি সবাই বলছে। এবং সেটা মানুষ অত বোকা না, মানুষ কিছুটা হলে বুঝতে পারে এগুলো। যা হোক, যেটাই হোক, এখন দেখা যাক বিএনপি কতটুকু সাস্টেইন করতে পারে, কতটুকু সার্ভাইভ করতে পারে। কারণ সংকটজনক পরিস্থিতি, বিএনপি ভোটে জিতে ক্ষমতায় আসা না, বিএনপি একটা আগুনত্বপুর উপরে এখন বসা। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।